সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে বিজ্ঞান অনলাইন ইউটিউব ক্লাসে স্বাগত জানাই। আজ আমি তোমাদের ইতিহাসের চতুর্থ অধ্যায় দিল্লি সুলতানি তুর্কো আফগান শাসন এই অধ্যায়ের ৬৭ পৃষ্ঠায় ভেবে দেখো, খুঁজে দেখো, এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর সাথে সাথে এই অধ্যায়ের যে সব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে আমি সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওতে আলোচনা করছি। তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো, সাথে চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তোমার বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। তো চলো ভিডিওটি শুরু করি। দিল্লি সুলতানি তুর্কো আফগান শাসন এই অধ্যায়ের যে ইম্পর্টেন্ট এমসিকিউ আমি আগে সেগুলো অ্যান্সার করছি, তো পরে আমরা বড় প্রশ্নের অ্যান্সার আলোচনা করব। তো তোমরা এমসিকিউ প্রশ্নগুলো দেখো আর নিজেদের খাতায় তোমরা অ্যান্সারগুলো লিখে নাও। ১ নম্বর প্রশ্ন, সুলতান কে? উত্তর লিখবে সুলতান একটি উপাধি। তুর্কি শাসকদের অনেকেই এই উপাধি ব্যবহার করত। ২ নম্বর প্রশ্ন, সুলতান শব্দের অর্থ কি? উত্তর লিখবে সুলতান একটি আরবি শব্দ, এর মানে কর্তৃত্ব, ক্ষমতা ইত্যাদি। ৩ নম্বর প্রশ্ন, সুলতানি বা সুলতানাত বলতে কি বোঝো? উত্তর লিখবে সুলতানের কর্তৃত্ব থাকত যে অঞ্চলের মধ্যে সেই সমগ্র অঞ্চলকে বলা হতো সুলতানি বা সুলতানাত। ৪ নম্বর প্রশ্ন, খলিফা কে? উত্তর লিখবে সমগ্র ইসলামীয় জগতের প্রধান ধর্মগুরু এবং মূল শাসক হলেন খলিফা। ৫ নম্বর প্রশ্ন, রাজিয়া সুলতানের মৃত্যু কখন হয়? উত্তর লিখবে ১২৪০ খ্রিস্টাব্দে সুলতান রাজিয়ার মৃত্যু হয়। এখানে কিন্তু সুলতানা কখনোই হবে না, হবে সুলতান। ঠিক আছে? আর সুলতান শব্দের অর্থ হলো সুলতানের স্ত্রী, কিন্তু রাজিয়া কোনো সুলতানের স্ত্রী ছিলেন না। ৬ নম্বর প্রশ্ন, গিয়াসউদ্দিন বলবান কত খ্রিস্টাব্দে সুলতান হন? উত্তর লিখবে ১২৬৬-তে গিয়াসউদ্দিন বলবান ইলতুৎমিশ বংশের অবসান ঘটিয়ে সুলতান হন। ৭ নম্বর প্রশ্ন, খলজি বিপ্লব কি? উত্তর লিখবে ১২৯০ সালে গিয়াসউদ্দিন বলবানের বংশধরদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে সুলতান জালাউদ্দিন ফিরোজ খলজি, এই ঘটনার নাম হলো খলজি বিপ্লব। ৮ নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতে সাম্রাজ্য বিস্তারকারী দিল্লির প্রথম সুলতানের নাম কি? উত্তর লিখবে আলাউদ্দিন খলজি হলেন দিল্লির প্রথম সুলতান যিনি দক্ষিণ ভারতে সুলতানি সাম্রাজ্যের বিস্তার করেছিলেন। ৯ নম্বর প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলকের আমলে কোন পর্যটক ভারতে আসেন? উত্তর লিখবে ইবন বতুতা। ১০ নম্বর প্রশ্ন, অল রিহালা কার লেখা? উত্তর লিখবে ইবন বতুতার লেখা। ইবন বতুতা ছিলেন উত্তর আফ্রিকার মরক্কো দেশের টানজিয়ার শহরের অধিবাসী। এই বই থেকে মোহাম্মদ বিন তুগলকের যুগ সম্পর্কে প্রচুর নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়। ১১ নম্বর প্রশ্ন, উলাগ কি? উত্তর লিখবে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ঘোড়ার সাহায্যে ডাকের ব্যবস্থাকে উলাগ বলা হতো। ইবন বতুতার রচনা থেকে আমরা এই তথ্য জানতে পারি। প্রতি ৪ মাইল অন্তর ডাকের ঘোড়া রাখা হতো। ১২ নম্বর প্রশ্ন, দাওয়া কি? উত্তর লিখবে মোহাম্মদ বিন তুগলক এর সময়ে ডাকে চিঠি পাঠানোর জন্য ২ রকম ব্যবস্থা চালু ছিল, ঘোড়ার সাহায্যে ও পায়ে হেঁটে। পায়ে হেঁটে ডাকের ব্যবস্থার নাম ছিল দাওয়া। ১৩ নম্বর প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে কোথায় রাজধানী পরিবর্তন করেন? উত্তর লিখবে মোহাম্মদ বিন তুগলক দ্বিতীয় রাজধানী তৈরি করেন দেবগিরিতে, যার নতুন নাম হয় দৌলতাবাদ। দৌলতাবাদ বর্তমানে মহারাষ্ট্রে ছিল, পরে যদিও তিনি আবার রাজধানী দিল্লিতে নিয়ে যান। ১৪ নম্বর প্রশ্ন, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর লিখবে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতার নাম খিজির খান। তিনি নিজে কখনো সুলতান উপাধি নেননি। ১৫ নম্বর প্রশ্ন, আলিম মানে কি? উত্তর লিখবে আরবি ভাষায় আলিম মানে জ্ঞানী। আলিম কথাটি এসেছে ইলম থেকে। ইলম মানে জ্ঞান। যারা ইসলামী শাস্ত্রের পণ্ডিত তাদেরকে আলিম বলা হয়। ১৬ নম্বর প্রশ্ন, উলেমা কি? উত্তর লিখবে আলিমের বহু বচন হলো উলেমা। উলেমা পরামর্শ দিতেন সুলতানকে। ১৭ নম্বর প্রশ্ন, জিজিয়া কর কি? উত্তর লিখবে কিছু মুসলমান শাসক তার রাজ্যের অমুসলমান প্রজাদের কাছ থেকে জিজিয়া কর নিতেন। বিনিময়ে অমুসলমান প্রজারা পেতেন জীবন ধর্ম পালনের অধিকার ও সম্পত্তির সুরক্ষা। এই কর ছিল মাথাপিছু হিসাবে। ১৮ নম্বর প্রশ্ন, জিজিয়া কর প্রথম কে চালু করেন? উত্তর লিখবে অষ্টম শতকে মোহাম্মদ মীর কাসিম জিজিয়া কর চালু করেন সিন্ধু প্রদেশে।
ইনি আরবের সেনাপতি ছিলেন। ১৯ নম্বর প্রশ্ন, কোন সুলতান ব্রাহ্মণদের উপরেও জিজিয়া কর চাপিয়েছিলেন? উত্তর লিখবে ফিরোজ শাহ তুগলক ব্রাহ্মণদের উপরেও জিজিয়া কর চাপিয়েছিলেন। ২০ নম্বর প্রশ্ন, ফিরোজ শাহ তুগলকের আমলে কত ধরনের কর ছিল? উত্তর লিখবে ৪ ধরনের কর ছিল: খরাজ, খামোশ, জিজিয়া ও জাকাত। ২১ নম্বর প্রশ্ন, খরাজ কি? উত্তর লিখবে কৃষি জমির উপর যে কর দিতে হতো তার নাম খরাজ। ২২ নম্বর প্রশ্ন, বাংলার কোন মুসলিম শাসক শ্রী চৈতন্যর ভক্ত ছিলেন? উত্তর লিখবে আলাউদ্দিন হোসেন শাহ। তিনি খুবই উদার ছিলেন। ২৩ নম্বর প্রশ্ন, হোসেন শাহের ব্যক্তিগত সচিব পদটির নাম কি? উত্তর লিখবে হোসেনের ব্যক্তিগত সচিবের নাম দবির ইস খাস। দুই বিখ্যাত বৈষ্ণব ভাই রূপ ও সনাতন এর মধ্যে একজন ছিলেন হোসেন শাহের ব্যক্তিগত সচিব। ২৪ নম্বর প্রশ্ন, আমুক্ত মাল্যদ গ্রন্থটির রচয়িতা কে? উত্তর লিখবে এটি কৃষ্ণদেব রায়ের লেখা। তেলুগু ভাষায় রচিত এই বইটি। তিনি এই বইয়ে রাজার কর্তব্যের কথা লিখেছিলেন। ২৫ নম্বর প্রশ্ন, কোন বিখ্যাত পর্তুগিজ পর্যটক কৃষ্ণদেব রায়ের সময়ে বিজয়নগরে এসেছিলেন? উত্তর লিখবে পর্তুগিজ পর্যটক পেজ বা পিয়াজ বিজয়নগর এসেছিলেন। রাজ্য ও রাজার খুব প্রশংসা করেছেন। তিনি বিজয়নগরকে রোমের সঙ্গে তুলনা করেছেন। ২৬ নম্বর প্রশ্ন, বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা কে? উত্তর লিখবে ১৩৪৭ খ্রিস্টাব্দে হাসান গাঙ্গু বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা করেন। তিনি আলাউদ্দিন হাসান বাহমান শাহ নাম গ্রহণ করেন। ২৭ নম্বর প্রশ্ন, ইসলাম ধর্মের প্রধান শাসক কে ছিলেন? উত্তর লিখবে খলিফা। ২৮ নম্বর প্রশ্ন, খুতবা কথার অর্থ কি? উত্তর লিখবে ভাষণ। ২৯ নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ইলতুৎমিশ খলিফার অনুমোদন পান? উত্তর লিখবে ১২২৯ খ্রিস্টাব্দে। ৩০ নম্বর প্রশ্ন, খিলাত শব্দটির অর্থ কি? উত্তর লিখবে আনুষ্ঠানিক পোশাক। ৩১ নম্বর প্রশ্ন, আরবি ভাষায় সুলতানা শব্দের অর্থ কি? উত্তর হবে সুলতানের স্ত্রী। ৩২ নম্বর প্রশ্ন, মোহাম্মদ ঘুরি কোন রাজপুত রাজাকে পরাজিত করে দিল্লির সিংহাসনে বসেন? উত্তর লিখবে তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে। ৩৩ নম্বর প্রশ্ন, রাজিয়া কতদিন শাসন করেছিলেন? উত্তর লিখবে ৩.৫ বছর। ৩৪ নম্বর প্রশ্ন, তুর্কান কথার অর্থ কি? চিলহগানি কি? উত্তর লিখবে ৪০ জন তুর্কি। ৩৫ নম্বর প্রশ্ন, বদেগান চিহলগানি কথার অর্থ কি? উত্তর লিখবে ৪০ জন বান্দা। ২৬ নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে গিয়াসউদ্দিন বলবান সিংহাসনে বসেন? উত্তর লিখবে ১২৬৬ খ্রিস্টাব্দে। ৩৭ নম্বর প্রশ্ন, সিজদা ও পাইবস প্রথার উদ্ভাবক কে? উত্তর লিখবে গিয়াসউদ্দিন বলবান। ৩৮ নম্বর প্রশ্ন, খলজি বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর লিখবে জালাউদ্দিন খলজি। ৩৯ দাগের প্রশ্ন, কোন তুগলক সম্রাট পাগলা রাজা নামে পরিচিত? উত্তর লিখবে মুহাম্মদ বিন তুগলক। ৪০ নম্বর প্রশ্ন, ইবন বতুতার ভ্রমণ বিবরণীটির নাম কি? উত্তর লিখবে কিতাব অল বিহন। ৪১ দাগের প্রশ্ন, দেবগিরির নতুন নামকরণ কি হয়? উত্তর লিখবে দৌলতাবাদ। ৪২ নম্বর প্রশ্ন, ফিরোজ শাহের অধীনে কত সংখ্যক দাস ছিল? উত্তর লিখবে ১,৮০,০০০। ৪৩ নম্বর প্রশ্ন, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর লিখবে খিজির খান। ৪৪ দাগের প্রশ্ন, লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর লিখবে বহলোল লোদি। ৪৫ দাগের প্রশ্ন, কবে কাদের মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়? উত্তর লিখবে ১৫২৬ খ্রিস্টাব্দে ইব্রাহিম লোদির মধ্যে। ৪৬ দাগের প্রশ্ন, কোন সম্রাট ইকতা ব্যবস্থা বাতিল করে দেন? উত্তর লিখবে আলাউদ্দিন খলজি। ৩৭ দাগের প্রশ্ন, তুরস্ক দণ্ড কি? উত্তর লিখবে হিন্দু রাজারা মুসলমান তুর্কিদের উপর জিজিয়া করের অনুরূপ যে কর চাপিয়েছিল তা তুরস্ক দণ্ড নামে পরিচিত। ৪৮ দাগের প্রশ্ন, খরাজ কি? উত্তর লিখবে ফিরোজ তুগলকের আমলে কৃষি জমির উপর আরোপিত কর খরাজ নামে পরিচিত। ৩৯ দাগের প্রশ্ন, জাকাত কি? উত্তর লিখবে মুসলমানদের সম্পত্তির উপর আরোপিত কর জাকাত নামে পরিচিত। ৫০ দাগের প্রশ্ন, ১৩৩৬ থেকে
1645 খ্রিস্টাব্দের মধ্যে বিজয়নগরের কোন 4টি রাজবংশ রাজত্ব করেন? উত্তর লিখবে সঙ্গম, সুলভ, তুলব ও আরাবিভু। ১ নম্বরের প্রশ্ন, কৃষ্ণা ও তুঙ্গভদ্রা নদী অববাহিকা অঞ্চলকে কি বলে? উত্তর লিখবে রায়চুর দোয়াব। ১২ নম্বরের প্রশ্ন, ইবন বতুতা রচিত গ্রন্থের নাম কি? উত্তর লিখবে অল রিহলা। ৩ নম্বরের প্রশ্ন, সিজদা ও পাইবস কি? উত্তর লিখবে সিজদার অর্থ হলো সুলতানকে সাষ্টাঙ্গ প্রণাম করা, পয়বাস হলো সুলতানের পদযুগল চুম্বন করা। ৫৪ প্রশ্ন, দাগ ও হুলিয়া প্রথা কে চালু করেন? উত্তর লিখবে আলাউদ্দিন খলজি। ৫৫ প্রশ্ন, নিকোলা কান্টি কোন দেশের লোক ছিলেন? উত্তর লিখবে ইতালির। ৫৬ প্রশ্ন, আব্দুর রাজ্জাক কোন দেশের লোক ছিলেন? উত্তর লিখবে পারস্যের। ৭৭ প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিল? উত্তর লিখবে শমস উদ্দিন ইলিয়াস শাহ। ৮৮ প্রশ্ন, আলাউদ্দিন খলজির সেনাপতির নাম কি? উত্তর লিখবে মালিক কাফুর। তোমাদের পাঠ্য বইয়ে ৪৭ নম্বর পৃষ্ঠায় খলজি বিপ্লব তোমরা এখান থেকে ভালো করে পড়ে নেবে। তোমাদের বইয়ে ৪৮ নম্বর পৃষ্ঠায় মানচিত্র ৪-২ আলাউদ্দিন খলজির সামরিক অভিযান, তোমরা এই ম্যাপটি ভালো করে লক্ষ্য করবে। তোমাদের বইয়ের টুকরো কথা ইবন বতুতার বিবরণের ভারত, তোমরা এটি ভালো করে একটু পড়ে নেবে, এর থেকে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। তোমাদের পাঠ্য বইয়ের টুকরো কথা যে তুগলকি কাণ্ড কারখানা, যে মোহাম্মদ বিন তুগলকিকে পাগল রাজা বলা হয়, কেন বলা হয়, তার উত্তরটা তোমরা এই যে পয়েন্ট দেওয়া আছে এই পয়েন্টগুলো ভালো করে পড়বে, পড়লে তোমরা কিন্তু এই অ্যান্সারটা দিতে পারবে ভালোভাবে। এক নজরে দিল্লির সুলতানি শাসন, এই যে শখটি দেওয়া আছে এই শখটি তোমরা ভালো করে মুখস্থ করবে। শাসন, সময়কাল এবং প্রধান শাসকবৃন্দ কে কে এখানে দেওয়া আছে, ভালো করে এটা পড়ে নেবে। এই টুকরো কথা পানিপথের যুদ্ধ, এই পানিপথের যুদ্ধটা ভালো করে পড়ে নেবে, এটি তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে। টুকরো কথা উলেমা, উলেমা কি, এটা কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্স, তোমরা এটা ভালো করে পড়ে নেবে। টুকরো কথা ইকতা ব্যবস্থা, এটা খুব ইম্পর্টেন্স, তবে এটি ভালো করে পড়ে নেবে। এই টুকরো কথা জিজিয়া কর, তুরস্কদণ্ড, খরাস, খামোশ, জিজিয়া ও জাকাত করের কথা বলা হয়েছে, কর খুব ইম্পর্টেন্স, তোমরা একটু ভালো করে একটু দেখে নেবে। আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা, এটি খুব ইম্পর্টেন্স তোমাদের পরীক্ষার জন্য, এটি তোমরা ভালো করে পড়ে নেবে। এই যে একলা দুর্গ কি, এটিও একটা কিন্তু ইম্পর্টেন্স, তোমরা একটু ভালো করে খেয়াল করবে। এই যে মনে রেখো, এই মনে রাখার যে সমস্তগুলো আছে ছকটা, এটা ভালো করে তোমরা লক্ষ্য করবে, এটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এর থেকে অনেক শর্ট কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। এক নজরে ইলিয়াস শাহী ও হোসেন শাহী শাসন, শাসন, সময়কাল আর প্রধান শাসকবৃন্দ দেওয়া আছে, এটা তোমরা ভালো করে মুখস্থ করবে। এই যে মনে রেখো কৃষ্ণা তুঙ্গভদ্রা, এটা ভালো করে মুখস্থ করবে ছকটি, এটা ইম্পর্টেন্স তোমাদের জন্য। ভেবে দেখো, খুঁজে দেখো, এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর অ্যান্সার আমি বলছি, তোমরা ভালো করে খেয়াল করো। একদিকে দিয়েছে নিচে নামগুলির মধ্যে কোনটি বাকিগুলির সঙ্গে মিলছে না তা তলায় দাগ দাও। যদি মিলছে না আমি সেটা দাগ দিচ্ছি, তোমরা ভালো করে খেয়াল করো। কয় দিয়েছে ইলতুৎমিশ, রাজিয়া, ইবন বতুতা বলবন, এখানে হবে ইবন বতুতা অমিল। কারণ দেখো এখানে ইলতুৎমিশ, রাজিয়া, বলবান সবাই ছিল এখানে দিল্লির সুলতান, আর ইবন বতুতা হলো একজন পর্যটক, তাই এটি বেমানান। হয় দিয়েছে তাবর, হিন্দ, সুনাম, সামানা, ঝিলাম, তো এখানে বেমানান হচ্ছে ঝিলাম, কারণ দেখো ঝিলাম একটি নদীর নাম আর বাদ বাকি সব দুর্গের নাম। ঠিক আছে। গয়ের দেখো খরাজ, খামোশ, জিজিয়া, আমির, জাকাত, তো এখানে হবে আমির বেমানান, কারণ এটি কোনো কর নয়। খরাজ, খামোশ, জিজিয়া, জাকাত এগুলো সবই হলো এক একটি তোমার হচ্ছে করের নাম। দিল্লির সুলতানিতে শাসন কার্যে নিযুক্ত কর্মচারীদের আমির বলা হতো। ঠিক আছে। ঘরে দেখো আহমেদনগর, বিজাপুর, গোলকুন্ডা, পাঞ্জাব আর বিদর, তো এখানে বিমানন হবে পাঞ্জাব। বহুমনি শাসন ভেঙে আহমেদনগর, বিজাপুর, গোলকুন্ডা, বিদর সব এক একটা নতুন নতুন রাজ্য গড়ে উঠেছিল, পাঞ্জাব নয়। উমারকে দেখো বারসোবা, মোহাম্মদ গাওয়ান, পেজ, নুনিজ,
তো এখানে মোহাম্মদ গাওয়ান হবে এখানে বেমানান। কারণটা দেখে নাও, এরা যে বার্সোবা, পেজ, নুনিস সব এরা বাইরে থেকে এসেছিলেন। মাহমুদ গাওয়ান তিনি ছিলেন বাহমনি রাজ্যের মন্ত্রী। ঠিক আছে, দিয়েছে কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলিয়ে লেখো। এটি কয় স্তম্ভ? এটি ক্ষয় স্তম্ভ। তা আমি মিলিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে লক্ষ্য করো। প্রথমে দিয়েছে খলিফা, খলিফা হবে দুর্বাস। ঠিক আছে, তারপরে দেখো দিয়েছে বলবান, এই বলবান হবে তুর্কানহি চিলগান। ঠিক আছে, তারপরে দিয়েছে খলজি বিপ্লব, এটি হবে ইলবারি তুর্কি অভিজাতদের ক্ষমতার অবসান। তারপরটা দিয়েছে রুমি কৌশল, এই রুমি কৌশল ছিল তোমার বাবর প্রথম পানিপথের যুদ্ধে ব্যবহার করেছিল। ঠিক আছে, আর সবশেষে রাজা গণেশ ছিলেন বাংলার একজন রাজা। ঠিক আছে, তোমরা ভালোভাবে এইভাবে বুঝে বুঝে তোমাদের খাতায় কষ্টমের সাথে খরচনামে মিলিয়ে নাও। 3 দাগে দিয়েছে সংক্ষেপে 30 থেকে 50টি শব্দের মধ্যে উত্তর দাও। তো এখানে 5টি প্রশ্ন দিয়েছে, এই 5টি প্রশ্নের উত্তর আমি বলছি, তোমরা ভালো করে লক্ষ্য করো। 3-এর কয় প্রশ্ন দিয়েছে দিল্লির সুলতানদের কখন খলিফাদের অনুমোদন দরকার হতো? উত্তর লিখবে ইসলাম ধর্ম অনুযায়ী সমগ্র মুসলমান জগতের প্রধান ধর্মগুরু ও শাসক ছিলেন খলিফা। যখন দিল্লির সুলতানদের মনোনীত কেউ সুলতান হতেন, তখন উলেমা, অভিজাত, সেনাবাহিনী, জনগণ কেউই সে সুলতানকে মানতেন না। সেক্ষেত্রে মনোনীত সুলতান দিল্লির সুলতানিকে নিজের অধিকার বজায় রাখতে খলিফার অনুমোদন প্রার্থনা করতেন। আবার যখন কোনো শক্তিশালী সেনাপতি বা সুলতানের আত্মীয় সিংহাসন দখল করে নতুন সুলতান হতেন, সেক্ষেত্রেও তখন তার খলিফার অনুমোদন দরকার হতো। 6 প্রশ্ন দেখো, সুলতান ইলতুৎমিশের সময়ে প্রধান 3টি সমস্যা কি ছিল? উত্তর লিখবে সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা ছিল। সেগুলো হলো, প্রথমত কিভাবে মধ্য এশিয়ার দুর্ধর্ষ মঙ্গল শক্তিকে মোকাবেলা করা যাবে, দ্বিতীয়ত কিভাবে সাম্রাজ্যের মধ্যে বিদ্রোহী শক্তিকে দমন করা যাবে, তৃতীয়ত কিভাবে সুলতানিতে একটি রাজবংশ তৈরি করা যাবে যাতে তার মৃত্যুর পর তার উত্তরাধিকারী গোলমাল ছাড়াই সিংহাসনে বসতে পারে। গয়ে প্রশ্ন, কারা ছিলেন সুলতান রাজিয়ার সমর্থক, কারা ছিলেন তার বিরোধী? উত্তর লিখবে সুলতান রাজিয়া সিংহাসনে বসেছিলেন সেনাবাহিনী, অভিজাতদের একাংশ ও দিল্লির সাধারণ লোকেদের সমর্থন নিয়ে। উলেমার আপত্তি থাকা সত্ত্বেও রাজিয়া অমুসলমানদের উপর থেকে জিজিয়া কর তুলে নিয়েছিলেন। রাজিয়ার ভাই অভিজাতদের একাংশ, উলেমা ও রাজপুত শক্তি ছিল তার বিরোধী। ঘয় প্রশ্ন, আলাউদ্দিন খলজি কিভাবে মঙ্গল আক্রমণের মোকাবেলা করেন? উত্তর লিখবে আলাউদ্দিন খলজির সময়ে অর্থাৎ 1296 থেকে 1316 খ্রিস্টাব্দে দিল্লি দুবার আক্রান্ত হয়। সুলতান বিরাট সেনাবাহিনী গড়ে তোলেন। সৈনিকদের থাকবার জন্য সিরি নামে নতুন শহর তৈরি করা হয়। সেনাবাহিনীকে রসদ যোগানোর জন্য দোয়াব অঞ্চলের কৃষকদের উপর বেশি হারে কর চাপানো হয়। দুর্গ নির্মাণ, সৈন্য সংগ্রহ ও মূল্য নিয়ন্ত্রণ করে সফলভাবে মঙ্গল আক্রমণের মোকাবেলা করেন আলাউদ্দিন খলজি। উমাদের প্রশ্ন, ইলিয়াস শাহী এবং হোসেন শাহী আমলে বাংলার সংস্কৃতির পরিচয় দাও। উত্তর লিখবে ইলিয়াস শাহী এবং হোসেন শাহী আমলে বাংলা সংস্কৃতির উন্নয়ন হয়েছিল। এই সময়ে বাংলা ভাষা ও সাহিত্যে, স্থাপত্য প্রভৃতি ক্ষেত্রে উন্নয়ন হয়। এই সময়ে সুলতানরা ছিলেন অন্য ধর্মমত বিষয়ে উদার। সুলতানদের ধর্মীয় উদারতা বাংলার সব ধর্মের মানুষকে কাছাকাছি আসতে সাহায্য করেছিল। এই সময়ে বাংলায় শ্রী চৈতন্যের নেতৃত্বে ভক্তিবাদের প্রচার শুরু হয়। 4 দাগে দিয়েছে বিশদে 100 থেকে 120 শব্দের মধ্যে উত্তর দাও। এখানেও তোমাদের 5টি প্রশ্ন আছে। তো এই 5টি প্রশ্নের উত্তর আমি আলোচনা করছি, তোমরা ভালো করে লক্ষ্য করো। 4-এর কয় প্রশ্ন দিয়েছে 4-2 মানচিত্র থেকে আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য অভিযানের বিবরণ দাও। এই যে তোমরা দেখতে পাচ্ছ ছবিটি, যে আলাউদ্দিন খলজির সামরিক অভিযান, তো এই ছবি থেকে তোমাদের ওই অ্যান্সারটা দিতে হবে। তো আমি উত্তর লিখে দিয়েছি, তোমরা ভালো করে লক্ষ্য করো। উত্তর লিখবে সুলতান আলাউদ্দিন খলজি ছিলেন দিল্লির প্রথম সুলতান
যিনি দাক্ষিণাত্যে সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠার জন্য দাক্ষিণাত্য অভিযান করেন। এই অভিযানে আলাউদ্দিনের প্রধান সেনাপতি ছিলেন মালিক কাফুর। মানচিত্র অনুসারে দাক্ষিণাত্য অভিযানের বিবরণ: আলাউদ্দিন খলজি দাক্ষিণাত্য অভিযান করেন: ১. দেবগিরি, ২. ওয়ারঙ্গ, ৩. দার সমুদ্র, ৪. পান্ড এবং আরও কয়েকটি ছোট ছোট রাজ্যের বিরুদ্ধে। দেবগিরি: আলাউদ্দিন খলজি ১৩০৫ খ্রিস্টাব্দে মান্ডু হয়ে দেবগিরি অভিযান করেন। দেবগিরিতে তখন যাদব বংশীয় রাজারা রাজত্ব করতেন। ওয়ারঙ্গল: আলাউদ্দিন খলজি দুবার ওয়ারঙ্গল আক্রমণ করেন। প্রথমবার ১৩০২ থেকে ১৩০৩ খ্রিস্টাব্দের মধ্যে এবং দ্বিতীয়বার ১৩১১ খ্রিস্টাব্দে। দার সমুদ্র: আলাউদ্দিন ১৩১১ খ্রিস্টাব্দে দার সমুদ্রে সামরিক অভিযান পাঠান। দার সমুদ্রে হৈসল রাজারা রাজত্ব করতেন। পান্ড: ১৩১১ খ্রিস্টাব্দে আলাউদ্দিন মাদুরাই এ অভিযান পাঠান। মাদুরাই ছিল পান্ড রাজ্যের রাজধানী। ওই বছরই তিনি তানজের আক্রমণ করেছিলেন। ক্ষয় প্রশ্ন দেখো, দিল্লির সুলতানদের সঙ্গে তাদের অভিজাতদের কেমন সম্বন্ধ ছিল তা লেখো। উত্তর লিখবে, দিল্লির সুলতানি শাসনে সুলতান ছিলেন সর্বসেরা। সুলতানের হাতেই থাকত যুদ্ধ, বিচার ও দেশ চালানোর সমস্ত ক্ষমতা। দিল্লির সুলতানের দ্বিতীয় স্তম্ভ ছিল অভিজাতরা। অভিজাতরা তাদের পছন্দের সুলতানকে সিংহাসনে বসানোর চেষ্টা করত, আর সুলতানরা চাইতেন অভিজাতরা তাদের অধীনে থাকুক। অভিজাতরা দিল্লির সুলতান ইলতুৎমিশ, রুকনুদ্দিন ফিরোজ, রাজিয়া, নাসিরউদ্দিন সহ অনেক সুলতানের উত্থান পতনে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন। সুলতান গিয়াসউদ্দিন বলবান প্রথমে অভিজাত ছিলেন, পরে সুলতান হয়ে অভিজাতদের বা আমিরদের কঠোর হাতে দমন করেছিলেন। বলবান অভিজাতদের থেকে সুলতানের ক্ষমতা ও মর্যাদা বাড়ান। অভিজাতদের থেকে সুলতানের মর্যাদা অনেক বেশি তা প্রতিষ্ঠা করার জন্য: ১. তিনি দরবারে জামকালো পোশাক পরে আসতেন। ২. দরবারে হাসি তামাশা ও হালকা কথা বলে নিষেধ করেন। ৩. আলাউদ্দিন বংশের সুলতান আলাউদ্দিন খলজিও অভিজাতদের কঠোর হাতে দমন করেছিলেন। গ. ইকতা কি? কোন সুলতানরা ইকতা ব্যবস্থা চালু করেছিলেন? উত্তর লিখবে, দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন। সুলতানরা যেসব রাজ্য জয় করলেন সেই রাজ্যগুলি হল সুলতানদের এক একটি প্রদেশ। দিল্লির সুলতানির প্রদেশগুলি ইকতা বলা হতো। দিল্লির সুলতানদের ইকতা ব্যবস্থা চালু করার কারণ: এক রাজ্যে শাসন পরিচালনা। ইকতা শাসনকর্তাকে বলা হতো ইকতাদার বা মুফতি। ইকতাদাররা ছিলেন রাজ্য বা প্রদেশের শাসক। সুলতানরা তাদের দায়িত্ব ইকতাদারদের মধ্যে ভাগ করে দিয়ে সাম্রাজ্যের শাসন পরিচালনা করতেন। ২. সেনাবাহিনী পালন। ইকতাদারদের অন্যতম প্রধান কাজ ছিল সামরিক দায়িত্ব পালন করা। ইকতাদার হলেন সামরিক নেতা। ছোট ইকতাদারদের শুধুমাত্র সামরিক দায়িত্ব পালন করতে হতো। ৩. রাজস্ব আদায় ও শান্তি বজায় রাখা। ইকতাদাররা তার শাসনাধীন রাজ্যের রাজস্ব আদায় করতেন। তিনি নিজের প্রয়োজনীয় অর্থ রেখে বাড়তি রাজস্ব সুলতানকে দিতেন। তিনি রাজ্যের শান্তি শৃঙ্খলার দায়িত্ব পালন করতেন। ঘোড়াদের প্রশ্ন: আলাউদ্দিন খলজির সময় দিল্লির বাজার দর নিয়ন্ত্রণ বিষয়ে তোমার মতামত লেখো। উত্তর লিখবে, সুলতান আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কারগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রবর্তন। এই ব্যবস্থা দ্বারা তিনি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য নির্দিষ্ট করে দেন। আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থার উদ্দেশ্য: ১. সেনাবাহিনীর স্বার্থ রক্ষা করা। আলাউদ্দিন বিশাল সাম্রাজ্যের পরিচালনা, রাজ্যজয়, মঙ্গোল আক্রমণ প্রতিরোধ করার জন্য বিশাল সেনাবাহিনী গঠন করেন। তিনি সেনাবাহিনীকে নগদ বেতন দিতেন, বার্ষিক ৩২৪ টঙ্কা। সেনাদের বেতন বৃদ্ধি না করে একই বেতনে যাতে তাদের ব্যয়ভার বহন করতে অসুবিধা না হয় তার জন্য তিনি এই মূল্য নিয়ন্ত্রণ করেন। ২. মুদ্রাস্ফীতি রোধ। আলাউদ্দিন খলজি মুদ্রাস্ফীতি রোধ করার জন্য বাজার দর নিয়ন্ত্রণ করেন। তার উদ্দেশ্য ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে সস্তায় প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করা। ৩. জনকল্যাণ করা। জনগণ যাতে ন্যায্য মূল্যে দ্রব্য সামগ্রী পেতে পারে তার জন্য আলাউদ্দিন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেন। আমাদের প্রশ্ন: দক্ষিণ ভারতে ১৩৩৬ খ্রিস্টাব্দে বিজয়নগর ও ১৩৪৭ খ্রিস্টাব্দে
বাহমনি নামে দুটি রাজ্য গড়ে ওঠে। এই দুটি শক্তিশালী রাজ্যের মধ্যে দীর্ঘদিন ধরে যুদ্ধ চলেছিল। তো এর কারণ কি তোমরা উত্তর লিখতে হবে। তো উত্তর লিখবে ধর্মীয় লড়াই। বিজয়নগর ছিল হিন্দু রাজ্য আর বাহমনি ছিল মুসলিম শাসিত রাজ্য। তাই উভয় রাজ্যের মধ্যে লড়াই লেগে থাকতো বলে অনেকে মনে করেন, কিন্তু এ কথা ঠিক নয়। এই লড়াইয়ের আসল কারণ ছিল অর্থনৈতিক ও রাজনৈতিক। অর্থনৈতিক, কৃষ্ণা ও তুঙ্গভদ্রা নদীর মধ্যবর্তী রায়চুর দোয়াব ছিল একটি সমৃদ্ধ অঞ্চল। ওই অঞ্চলের অধিকার নিয়ে চোল ও চালুক্যদের মধ্যে এবং যাদব ও হোয়সলদের মধ্যে লড়াই হতো। তিন মারাঠা অঞ্চলের গোয়া ছিল বহির্বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র। গোয়াতে ইরাক, ইরান থেকে উন্নতমানের ঘোড়া আমদানি হতো। গোয়া যার দখলে থাকবে সে উন্নত অশ্বারোহী বাহিনী গঠন করতে পারবে। তাই এই অঞ্চলগুলি দখল করার জন্য উভয় শক্তি উদগ্রীব হয়েছিল। তাই বলা যায় বিজয়নগর ও বাহমনি ভিন্ন ধর্মাবলম্বী দুই রাজ্য হলেও এদের লড়াইয়ের আসল কারণ ধর্মীয় নয়, আসল কারণ ছিল অর্থনৈতিক। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটির সামনে কোনো মতামত থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। সে সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তোমার বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো।